মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এর সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি শাকিল আহমদ। গ্যাসের চাপ কিছুটা বাড়লেও এখনও সংকট কাটেনি রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। এতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস নিতে হিমশিম খেতে হচ্ছে চালকদের। তীব্র গরমে এভাবে অপেক্ষা করে জমা খরচ তুলতে ভোগান্তি হয়ে যাচ্ছে ভাড়ায় চালিত অটো চালকদের। আর বাসাবাড়ির রান্না করার গ্যাসের সংকট ভোগান্তি বাড়িয়েছে রাজধানীবাসীর। দীর্ঘদিনের গ্যাস সংকটে সারা দেশে ৩ শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছেন বিকেএমই-এর সভাপতি মোহাম্মদ হাতেম। শনিবার বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমই-এর কার্যালয়ে গ্যাস সংকটের প্রভাব নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান মোহাম্মদ হাতেম। বলেন, উৎপাদন ব্যাহত হওয়ায় দেশের রপ্তানি 40-50% পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈঠকে ব্যবসায়ী নেতারা গ্যাস সংকট মোকাবেলায় গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধে কিস্তির সুযোগ এবং বিল পরিশোধে ব্যর্থ হলেও সংযোগ বিচ্ছিন্ন না করা সহ সরকারের কাছে 6টি দাবি জানান। সম্পূর্ণরূপে উৎপাদন বন্ধ ছিল, কারণ গ্যাসের প্রেশার একেবারেই জিরো অনেকদিন যাবতই চলছে। এবং মাঝখানে আমাদেরকে সরকার আশ্বস্ত করেছিলেন বা আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছিলেন এই গত 10 তারিখ থেকে আবার অ্যাভেলেবল হবে। আনফর্চুনেটলি সেদিন এই 10 তারিখের থেকেও আমাদের এটা বরঞ্চ ওই দিন থেকে আরও একেবারে নাই হয়ে গিয়েছে। এই যেন এক অসহায় আত্মসমর্পণ। অর্থমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, জ্বালানি সমস্যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ঢাকা চেম্বার আয়োজিত সেমিনারে জানিয়ে দিলেন, সমাধানের জন্য প্রয়োজন সময়, সরকার দীর্ঘমেয়াদে সমাধানে কাজ করছে। আর এবছর 5,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের নতুন স্বপ্ন হাজির করলেন তিনি। জানালেন, বাসিন্দাদের অসুবিধায় ফেলে কয়লা উত্তোলন হবে না ফুলবাড়িতে। তীব্র জ্বালানি সংকটে স্থবির দেশের শিল্প খাত। গ্যাস সরবরাহের অভাবে কমেছে উৎপাদন, বন্ধ হয়েছে শত শত কারখানা। সমাধানের জন্য এক এক পক্ষ থেকে আসে এক এক ধরনের আশ্বাস, কিন্তু মেলে না সমাধান। বিশাল একটা বড় প্রবলেম। এবার সেই কফিনে একেবারে পেরেক ঠুকে দিলেন অর্থমন্ত্রী। অসহায় আত্মসমর্পণে জানালেন, সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে জ্বালানি পরিস্থিতি, সহসা মিলবে না সমাধান। বিদ্যুৎ গ্যাসের সমস্যা তো আমরা তো একদিনে সমাধান করতে পারবো না, এটা তো আমরা একটা ইনহেরিট করেছি একটা প্রবলেম। এবং বিদ্যুৎ গ্যাস সমাধানের জন্য একটা সময়ের দরকার। আমরা যদি সব রিসোর্সও মোবিলাইজ করি, সরকারের সব ধরনের চেষ্টাও করি, আমরা এই সময়টাকে আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমাদের বাইরে। সত্যকে মেনে নিয়ে তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঝুলি খুলে বসলেন। জানালেন, সমাধানের জন্য সময় প্রয়োজন। বিকল্প হিসেবে স্বপ্ন দেখালেন এবছর 5,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের। সাথে জানালেন, কয়লা উত্তোলনে পুরনো পথে হাঁটবে না সরকার। কোল আমাদের রিসোর্স আছে, আমাদের এক্সপ্লয়েট করা দরকার। ওখান থেকেও আমাদের বড় ধরনের একটা পাওয়ার জেনারেশনের সুযোগ হবে, আপ টু ইনক্লুডিং কোলের সাথে একটা সুবিধা হচ্ছে ওখানে আবার সোলারের, ওখানে অনেক বড় জায়গা হয়ে যায়, তো সোলারের একটা, ওখান থেকে 10,000 মেগাওয়াট একটা সুযোগ আছে ওখান থেকে, সেটা আমরা কাজ করছি এবং হোপফুলি দেখি এটা। ওখানে একটু সমস্যা আছে, মানে যারা বসবাস করে ওনাদের বিষয়টা তো আমার বিবেচনা রাখতে হয়। অনুষ্ঠানে জ্বালানি সংকট, ব্যাংক সুদের হার, বিনিয়োগ নিয়ে ব্যবসায়ীরা নানা অভিযোগ তুলে ধরেন, চান সমাধানও। দেখা যায় 1,27,500 কোটি টাকার ঋণের সুদের পরিশোধের ক্রমবর্ধমান ব্যয় সরকারকে আর্থিক সক্ষমতার উপরে চাপ সৃষ্টি করছে। ট্যাক্স টু জিডিপি রেশিও কম হওয়ার কারণে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আরও একটি বড় চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে। এ সময় কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত অটোমেশনের দাবি জানান বিশ্লেষকরা। ফান্ডের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। দেশের ব্যাংক খাত লুট করে প্রায় 2 লাখ কোটি টাকা পাচার করেছেন বিদেশে। যখন সেই অর্থ উদ্ধারে তৎপর সরকার, তখন উল্টো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। এরই মধ্যে মামলা পরিচালনায় আন্তর্জাতিক ল ফার্মের পেছনে প্রায় 50 কোটি টাকা খরচ করেছে সরকার। তবে আর্থিক ক্ষতির সংখ্যা থাকলেও এই বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। মাসুম মিয়ার প্রতিবেদন।
দেশের ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে নামে বেনামে পৌনে ২ লাখ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে, যার সিংহভাগই পাচার হয়েছে বিদেশে। অর্থ ফেরাতে যখন তৎপর সরকার, তখন উল্টো বাংলাদেশের বিরুদ্ধেই গেল নভেম্বরে আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা ঠুকে দেন এস আলম, যেখানে নিজেকে ও পরিবারের সদস্যদের সিঙ্গাপুরের নাগরিক দাবি করে ক্ষতিপূরণ চেয়েছেন $200 কোটি। এরই মধ্যে মামলার শুনানিতে গঠিত হয়েছে ৩ সদস্যের সালিসি ট্রাইব্যুনাল। এর সভাপতি লরেন্ট লেভি। সাইফুল আলমের পক্ষে যুক্তরাজ্যের কুইন এমানুয়েল ল ফার্ম আর বাংলাদেশের পক্ষে নিযুক্ত হোয়াইট অ্যান্ড কেস এলএলপি। এই মামলা পরিচালনায় এরই মধ্যে প্রথম ধাপে ৫০ কোটি টাকা ল ফার্মকে দিয়েছে বাংলাদেশ সরকার। তবে এই অর্থ পরিশোধে তৈরি হয়েছিল জটিলতা। পরে বাধ্য হয়েই শনিবার অফিস খোলা রেখে অর্থ পরিশোধ করে কেন্দ্রীয় ব্যাংক। আর এই পুরো আইনি প্রক্রিয়াটি তদারকি করছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। আইনজীবীদের শঙ্কা, মামলাটি যথাযথ গুরুত্ব দিয়ে মোকাবেলা না করলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ। আমাদের যদি নেগলিজেন্স হয় অথবা তাকে বাঁচানোর জন্য যদি কোনো প্রক্রিয়া হয়ে যদি ওখানে কন্টেস্ট না করা হয়, তাহলে ডেফিনেটলি এক্সপার্টই একটা সালিসি রয়দাদ হবে, এক্সপার্টই একটা রায় হবে। সেই রায়ের ফলে বাংলাদেশের একটা ভাবমূর্তি নষ্ট হবে, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। সেই জন্য হলেও আমি মনে করি বাংলাদেশের এই কাউন্টারপার্ট যারা আছে তারা সবাই মিলে এই কেসে মোকাবেলা করা উচিত। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্ত বলছে ২০২০ সালে প্রতারণার মাধ্যমে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিলেও ২০২৪ সালে সাইফুল আলম বাংলাদেশি হিসেবে দেশের কয়েকটি বেসরকারি ব্যাংকের পরিচালকের জন্য আবেদন করেছিল বাংলাদেশ ব্যাংকে। মামলাটি মোকাবিলার পাশাপাশি এস আলমের পাচার করা অর্থ ফেরত আনতে এসব অনেক তথ্য রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে, যা আন্তর্জাতিক সালিসি আদালতে প্রমাণ করার জন্য যথেষ্ট বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ পাচার করেছে তাদেরকেও আইনের আওতায় কিভাবে আনা যায় এবং পাচারকৃত অর্থকে ফিরিয়ে আনা যায় সেই জন্য সক্রিয় ভূমিকা রাখছে। যিনি আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ক্ষতিপূরণের জন্য, আমরা অবশ্যই আইনগতভাবে এটাকে ডিল করছি। এদিকে সাইফুল আলমের করা দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও আইনি এখতিয়ার বহির্ভূত বলে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সরকার। চলতি মাসের শুরুতেই বাদীপক্ষের লিখিত পর্যবেক্ষণের জবাবও ট্রাইব্যুনালে দাখিল করে বাংলাদেশ। এখন পরবর্তী শুনানির অপেক্ষায় সংশ্লিষ্ট পক্ষগুলো। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। ৩ মাস এগিয়ে জুলাই-জুনের বদলে 2028-29 থেকে নতুন অর্থবছর এপ্রিল-মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্ষাকালকে অর্থবছরের শেষ সময় থেকে সরিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোই এর লক্ষ্য। তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে শুধু সময় পরিবর্তন নয়, প্রকল্প বাস্তবায়নে দক্ষতা, দুর্নীতি ও ব্যয় নিয়ন্ত্রণের ওপর নির্ভর করবে এই উদ্যোগের সাফল্য। দেলোয়ার দোলনের রিপোর্টে বিস্তারিত। অর্থবছর হল সরকারের আর্থিক হিসেব পরিচালনার নির্ধারিত 12 মাসের সময়কাল। এ সময়ের ভিত্তিতে আয়, ব্যয়, বাজেট, রাজস্ব উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তবে এবার পঞ্জিকার পাতায় 3 মাস এগিয়ে নেওয়া হয়েছে অর্থ বছরের হিসাব নিকাশ। দেশের প্রশাসন, ব্যাংক ও কর কাঠামো দীর্ঘদিন ধরে জুলাই-জুন অর্থ বছরের সঙ্গে অভ্যস্ত। আন্তর্জাতিকভাবে অর্থ বছর নির্ধারণে নির্দিষ্ট নিয়ম না থাকলেও দেশভেদে কৃষি, আবহাওয়া ও অর্থনৈতিক চক্র বিবেচনায় তা নির্ধারিত হয়। সম্প্রতি জুলাইয়ের পরিবর্তে এপ্রিল থেকে অর্থবছর শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন অর্থবছর শুরু হবে 1 এপ্রিল, শেষ হবে 31 মার্চ। 2028-29 অর্থবছর থেকে যা বাস্তবায়ন হওয়ার কথা, এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্যবসায়ীদের। আমাদের বছর শেষ হওয়ার পরে আমরা যা ট্যাক্স দিই, আমাদের জন্য একটু ইনকামটা একটু হিসাবটা করতে অন্যান্য দেশের সাথে সুবিধা হবে। কারণ পৃথিবীর আমরা যখন ইন্ডিয়ার সাথে বিজনেস করি, ওদেরও এপ্রিলে, পৃথিবীর অনেক দেশ আসলে ইয়ার টু ইয়ার করে। শুধু সময়কাল পরিবর্তনে আসবে না বাজেট বাস্তবায়নে গুণগত পরিবর্তন। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হওয়ার পাশাপাশি ব্যয় কমানো ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ ব্যবসায়ীদের। এপ্রিল থেকে মার্চ করেন বা জানুয়ারি থেকে ডিসেম্বর করেন, আমরা এটাকে অ্যাডাপ্ট করে নেব। হয়তো বা একটা অর্থ বছরে আমাদের একটা ঝামেলা হবে, কিন্তু আমার মনে হয় প্রতিটা ইস্যুকে অ্যাকোমোডেট করে আমার মনে হয় জানুয়ারি টু ডিসেম্বর করলে মনে হয় আরেকটু এটা বেটার হতো। সরকার যতই কিছু বলুক, ও কিন্তু কোনো অবস্থাতে কিন্তু কোনো কিছু এটা পরিবর্তন ঘটাতে পারবে না। সরকারের আসলে উচিত হলো এদিকে না তাকায়া কিভাবে দেশকে আগে নিয়ে যাওয়া যায়, পলিসিগুলি আসলে কি হলে
ইকোনমিটা মোর ভাইব্রেন্ট হবে সেদিকে আসলে অ্যাটেনশনটা দেওয়াটা আমি মনে করি উচিত। বাজেটের 1/3 কম উন্নয়ন বাজেট, বাকি 2/3 রাজস্ব ব্যয়, যেখানে সময় পরিবর্তনের প্রভাব খুব বেশি নেই বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অর্থবছর পরিবর্তন করে যেই গুণগত মানের জায়গাগুলোতে আমরা দেখি যে আমাদের সমস্যা তৈরি হয়, সেটাতে তো কিছুটা উন্নতি হবে, কিন্তু তার অর্থ এই না যে আমার বার্ষিক উন্নয়ন কর্মসূচিকে বাস্তবায়নের জন্য আমি শেষ 6 মাসের দিকেই ঠেলে নেওয়ার যে প্রবণতা, ওইটাকে আমি চলমান রাখবো। ব্রিটিশ আমলে চালু হওয়া জুলাই-জুন অর্থ বছর পাকিস্তান আমলেও বহাল ছিল। 2010 সালেও এমন উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। নৌরুটে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকলেও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কোনো অভ্যন্তরীণ রুটে জাল ফেলে জেলেরা। এতে ঘটছে একের পর এক দুর্ঘটনা। অভিযান চালিয়েও নৌকাগুলোর লাগাম টানা সম্ভব না হওয়ায় জাহাজ চালানো বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন লাইটার শ্রমিকরা। সাগরে ফৌজদারহাট থেকে মহেশখালী উপকূল পর্যন্ত চট্টগ্রাম বন্দর সীমা, যেখানে মাদার ভেসেল থেকে পণ্য খালাস হয় লাইটার জাহাজে, যা চলাচল করে দেশের প্রায় 40টি রুটে। বহির্নোঙর ছাড়াও সম্প্রতি অস্থির হয়ে উঠেছে চট্টগ্রাম ঢাকা রুটের ভাসানচর পর্যন্ত এলাকা, কেননা নৌ চলাচলের জায়গায় পাতা হচ্ছে অসংখ্য মাছ ধরার জাল, যাতে স্বাভাবিকভাবেই জাল আটকে বন্ধ হয়ে যাচ্ছে জাহাজ। এ সময় উল্টো জাল ছেঁড়ার অভিযোগে হামলা চালাচ্ছে জেলেরা। অভিযোগ আছে লুটপাটেরও। এমনকি জালের কারণে ঠিকমতো নোঙর করতে না পেরে দুর্ঘটনা ঘটছে মাদার ভেসেলেরও। যখন মাদার ভেসেল অ্যাঙ্কর করতে যায় জালের জন্য, সে দেখে যে ডিভাইসে জাল আছে, জাল থাকার কারণে সে কম পানিতে অ্যাঙ্কর করে, তখন তার অ্যাঙ্করটা মানে না, তখন গিয়ে অ্যাক্সিডেন্ট হয় আরেক জাহাজের উপর। আপনি যখন জাল ফেলছেন, যখন জালটা আপনার পাখার সাথে বাঁচব, তখন আপনারা চলতে পারবেন না, ওই জায়গায় দাঁড়িয়ে দেবেন, তখন তারা ডাকাতি করে জেলেরা। সাগরে যত্রতত্র মাছ ধরে ছোট নৌকা, যা আর্টিসানাল বোট হিসেবে পরিচিত। আইন অনুযায়ী উপকূল থেকে 40 মিটার গভীরতা পর্যন্ত তাদের মাছ ধরার সুযোগ থাকলেও নৌ চলাচলের পথে তা নিষিদ্ধ। সবশেষ জরিপ অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলে 5,000 সহ সারা দেশে এমন নৌকা আছে প্রায় 29,000, যাদেরকে নিয়ন্ত্রণ করতে মাছ ধরার অনুমতি এবং ট্র্যাকিং সিস্টেম চালু হলেও প্রকল্প শেষে তা আর কার্যকর নেই। জেলেরাও অনাগ্রহী যন্ত্র ব্যবহারে, ফলে টানা যাচ্ছে না লাগাম। আর্টিসানাল নৌযানগুলোর জন্য আমরা মোবাইল নেটওয়ার্কিং ব্যবহার করে তাদেরকে যাতে ট্র্যাক করা যায় সে কোন এলাকায় মাছ ধরছে বা বর্তমানে নৌযানটির কী অবস্থা, এটা আমরা শুরু করেছিলাম, কিন্তু প্রজেক্টটি যেহেতু শেষ হয়ে গিয়েছে, বর্তমানে কার্যক্রমটি বন্ধ রয়েছে, কিন্তু এটাকে রাজস্ব বাজেটের আওতায় কীভাবে পরিচালনা করা যায় ওটা নিয়ে বর্তমানে মৎস্য অধিদপ্তর কাজ করছে। এমন বাস্তবতায় ভুক্তভোগীরা বারবার হস্তক্ষেপ চায় বন্দর কর্তৃপক্ষের, যারা কোস্টগার্ড ও নৌবাহিনীর সহায়তায় চালাচ্ছে অভিযান, কিন্তু তাতেও পুরোপুরি সুফল না মেলায় নৌযান চলাচল বন্ধের হুমকি দিয়েছে লাইটার শ্রমিকরা। যেখানে নিয়মের ব্যত্যয় হচ্ছে সেখানে জরিমানা করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে বন্দরের মূল চ্যানেলটা যেখান দিয়ে কমার্শিয়াল জাহাজগুলো যাতায়াত করবে এটা যাতে ফ্রি থাকে। নৌ রুট নিরাপদ না হলে হুমকিতে পড়বে অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য, বলছেন নৌ ব্যবসায়ীরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজন এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।